দর্শক আমন্ত্রণ ইয়াং নাইট অনুষ্ঠানে। যারা অনেক আগে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই একটু বুঝতে পাচ্ছেন যে আমরা আমাদের এই সেট বা অনেক কিছু একটু বদলেছে। জানতে একটু প্রথমে বলে দিতে চাই যে আমাদের নতুন ফরম্যাটে নতুনভাবে আমরা আজকের এই ইয়াং নাইট শুরু করছি। কি কি থাকছে নিশ্চয়ই অনুষ্ঠান যত বাড়তে থাকবে আপনারাও জানতে থাকবেন। তবে যারা একদম নতুন আজকের প্রথমবার এই ইয়াং নাইটে যোগ দিলেন এই অনুষ্ঠানে তাদের জন্য একটু বলে দিই যে এই ইয়াং নাইট অনুষ্ঠানটি সাধারণত আমরা বলতে চেষ্টা করছি যেটি এক ধরনের তরুণদের প্ল্যাটফর্ম। তরুণদের চোখে আমরা বর্তমান বাংলাদেশে যা হচ্ছে হবে সেই ব্যাপারগুলো দেখতে চাই। তরুণরা কি ভাবছেন সেই ব্যাপারগুলো আমরা জানতে চাই। আর সাধারণত আমাদের যারা অতিথি থাকেন তারাও তরুণ থাকেন স্বাভাবিকভাবেই, তরুণদের অনুষ্ঠান যেহেতু। তা আজকে যিনি আমাদের সঙ্গে আছেন তিনিও তরুণ গবেষক সাদ মোহাম্মদ। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী একজন গবেষক। তার সঙ্গে কথা বলবো। সেই সঙ্গে আমাদের সঙ্গে স্কাইপেতে যোগ দিয়েছেন ফাতেমা আবিদিন নাজলা, তিনি আমাদের সঙ্গে স্কাইপেতে আছেন। তার সঙ্গেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। একটু জানিয়ে দেই, ফাতেমা আবেদিন নাজলা তিনি ইনচার্জ ন্যাশনাল ডেস্ক বাংলা ট্রিবিউন। তার সঙ্গেও কথা বলবো সমসাময়িক বাংলাদেশে যে ব্যাপারগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। একটু প্রথমে মনে হয় স্যার আপনার সাথে প্রথমে শুরু করতে চাই। আপনি যুক্তরাষ্ট্র প্রবাসী, সেখানে কি করছেন? আমি অ্যাজ এ রিসার্চার কাজ করছি ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসে। আমরা চেষ্টা করছি কোনো কিছু ডেভেলপ করার জন্য বিভিন্ন হেলথ মনিটরিং সিস্টেমের উপরে, ওয়্যারেবল ডিভাইসেসের উপরে। আচ্ছা, এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আপনি যুক্তরাষ্ট্রে পোর্টেবল আইসিইউ তৈরির একটা চেষ্টা করছেন। একটু বলে দিতে চাই যে আইসিইউ আমরা হাসপাতালে যে দেখি একটা খুবই সবার জন্য রেস্ট্রিক্টেড একটা রুম যেখানে একদম মুমূর্ষু রোগীকে রাখা হয়, সেটা আপনারা পোর্টেবল করার চেষ্টা করছেন, বাড়িতে যেন রাখা যায়। তো খুবই বড় একটি গবেষণা কাজ, সেটি নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। তবে তার আগে মনে হয় আমি ফাতেমা আপার সাথে প্রথমে যোগ দিতে চাই। তবে দর্শক একটু প্রথমে একটু জানিয়ে দিতে চাই যে যারা আছেন আপনার ইচ্ছা করলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারবেন। আপনারা টেলিফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগ দিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজেও কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন। এবং যারা স্কাইপে আমাদের সঙ্গে আছেন কিংবা দর্শক বা আমাদের যিনি অতিথি থাকবেন তার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। ফাতেমা বাবা, একটু আপনার কাছে জানতে চাই, এই আর কয়েকদিন পরেই ভারতের প্রধানমন্ত্রী আসছেন আমাদের দেশে, নরেন্দ্র মোদী। বাংলাদেশে তো এটা নিয়ে আমরা অনেক বেশি উচ্ছ্বসিত, অনেক বেশি আলোচনা হচ্ছে, আরো বেশি আলোচনা হবে, অনেক বেশি প্রস্তুতি চলছে। ভারতে আসলে এটির ইম্প্যাক্ট কিরকম? ভারতের মানুষ এটি নিয়ে আসলে কতটা আলোচনা করছেন বা তারা কতটা তাকিয়ে আছেন এই সফরের দিকে? আচ্ছা, মোদির সফর নিয়ে প্রথমেই যেটা বলতে হয় যে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিষয়। প্রতিবেশী সবচেয়ে বড় দেশের লোকেরা এসছে আমাদের এখানে, তারা আমাদের করছেন, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী আসছেন, এটা খুব বড় জিনিস। যে ভারতের প্রধানমন্ত্রী এবং বারাক ওবামা আসা অলমোস্ট সেম, আমেরিকান প্রেসিডেন্ট আসা অলমোস্ট সেম থিংস। তো এই সময় মোদির আশাটা নিয়ে বাংলাদেশের যতটা উত্তেজনা, বাংলাদেশের প্রত্যেকটা লেভেলের মানুষ কিন্তু ওয়েট করছে, কারণ বাংলাদেশের অনেক চাওয়া আছে, পাওয়া আছে এত বড় একটা প্রতিবেশী দেশ থেকে। কিন্তু সেই রকম ভাবে যদি দেখি যে ভারতীয় গণমাধ্যমে একটা পার্ট হচ্ছে, হ্যাঁ বাংলাদেশ সফর নিয়ে বেশ নিউজ করছে। লাস্ট ডে টাইমস অফ ইন্ডিয়া জানালো কেন মমতা আসছেন শেষ মুহূর্তে, আগে কেন আসছেন না, হ্যাঁ এগুলো জানাচ্ছে। গণমাধ্যমে একটা প্রচার প্রচারণা দেখা যাচ্ছে। আর মোদির সার্কের দেশের সফরগুলো এমনিতেই বেশ গুরুত্বপূর্ণ, বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ, পাকিস্তান ছাড়া মোদি সবগুলো দেশে গিয়েছে। পাকিস্তানে যাবেন জানুয়ারিতে, সেটা সার্ক সম্মেলনের সময়। তো যেহেতু পাকিস্তান ছাড়া সবগুলো দেশে গিয়েছেন, তো সবগুলোই হচ্ছে অন এন এভারেজ একটা সফর। ওটাকে আমরা খুব বলতে পারি না যে মোদির খুব গুরুত্বপূর্ণ, তবে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের স্থল সীমান্ত চুক্তিটা এখানেই হবে, চুক্তিটা স্বাক্ষর হবে, আনুষ্ঠানিক স্বাক্ষর অলরেডি পাস হয়ে গেছে। আমরা জানি যে আমরা স্থল সীমান্ত পাচ্ছি, কিন্তু তবে একটা কথা যে আমরা যে প্রত্যাশাটা করেছিলাম যে তিস্তা চুক্তিটার একটা হয়তো সফলতা আমরা দেখব, কিন্তু ওরকম কিছু এখনো পাচ্ছি না। এবং এই তিস্তা নিয়েই হচ্ছে ভারতের মিডিয়া সরগরম, কারণ হচ্ছে মমতা বলেছিলেন তিস্তা চুক্তি তার পছন্দ মতো না হলে তিনি হচ্ছে এটাতে সই করবেন না, এবং পশ্চিমবঙ্গের স্বার্থটা তার কাছে প্রধান, ভারতের স্বার্থ না। ভারত যদি বাংলাদেশকে তিস্তায় একটা ছাড় দেয় বা তিস্তায় ন্যায্যটা দেয়, তাহলে ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক হচ্ছে।
কিন্তু মমতার দাবি হচ্ছে যে সে যেভাবে চাচ্ছেন তার পশ্চিমবঙ্গের জনগণের যেটাতে সুবিধা হবে, অতিরিক্ত সুবিধা, ওই অনুযায়ী বাংলাদেশকে দেওয়া হবে। আচ্ছা, ফাতেমা আবেদিন, আপনার সাথে আমার কাছে একটু প্রশ্ন আছে আপনার কাছে। Sure, সেটা হচ্ছে যে এই যে আলোচনা হচ্ছে এখন, মোদি আসার একটি দ্বিপাক্ষিক অনেকগুলো চুক্তি হবে, এবং যেহেতু সবচেয়ে বড় যেটি হচ্ছে যে ভারতে কিছুদিন আগে যে স্থল সীমান্ত চুক্তি। চুক্তিটা পাশ হয়ে গেল সেখানে, তো সেটি নিচে এখন যত সফরটা যত কাছাকাছি চলে আসছে, সেই চুক্তিটিকে বাদ দিয়ে কি তিস্তা চুক্তিটি বেশি আলোচনায় চলে আসছে না? সেটা নিয়ে কিন্তু সবাই আলোচনা করছেন না, একদম নেগেটিভ এক ধরনের আলোচনা হচ্ছে না? এটার একটা কারণ হচ্ছে কি যে আমরা তিস্তাটা কিন্তু আমাদের স্থল সীমান্ত চুক্তি আমাদের একেবারে 43 বছর পর পাওয়া গেল। এটা অনেক সাধনার ছিল, এবং রিসেন্টলি তিস্তাটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা ফ্যাক্ট। আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, আমাদের যেটা ইরিগেশন প্রবলেম হচ্ছে, আমাদের কিন্তু পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব ফেলবে। মোদির সাথে কিন্তু আমাদের একটা 20টা আনুষ্ঠানিক চুক্তি হবে, তার মধ্যে কিন্তু একটা জলবায়ু চুক্তিও আছে। মোদি যদি জলবায়ু চুক্তিটাও স্বাক্ষর করেন, সেখানে কিন্তু তিস্তাটা একটা ফ্যাক্ট হিসেবে আসে, যার কারণে যেটা আমরা পাচ্ছি না সেটা কিন্তু আমাদের কাছে খুব বড় একটা ফ্যাক্ট, এবং এটা আমাদের ন্যায্য পাওনা। আনফরচুনেটলি যে আমাদের সবগুলো নদী হচ্ছে ভারত থেকে এসছে, সবগুলো নদী ভারত হয়ে এসছে, যার কারণে হচ্ছে যে আমরা নদীর কারণে মানে আমাদের যে পানি সরবরাহ, নদীমাতৃক দেশ বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল। এবং বলা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি কোনো দিন হয় তাহলে হয়তো এই মিঠা পানির জন্যই হবে। হ্যাঁ, তো এই সময় যখন মমতা বলেই বসলেন যে না, আমি তিস্তাতে বাংলাদেশকে কোনো ছাড় দিব না, আমার এই চাহিদা, আর বাংলাদেশ দাবি করছে আমাদের এই দাবি, তো ওই জায়গাটায় হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী যিনি ভারতের, সুষমা স্বরাজ, উনি বললেন না, মমতা যেভাবে চাইবেন, যা চাইবেন, এবং গতকালকের কথাটা কিন্তু ছিল দেয়ার ইজ নো টক অ্যাবাউট তিস্তা, মানে মোদির সাথে আলোচনায় কোন ধরনের তিস্তা নিয়ে ইভেন ঘরোয়া কোনো আলোচনা হবে কিনা সেটা নিয়েও কোনো কথা হচ্ছে না। তার মানে তিস্তা জিনিসটা নাই, একেবারে ইনভ্যালিড করে দিয়ে মোদি আসছেন, মোদি এসে আমাদেরকে স্থল সীমান্ত চুক্তির আনুষ্ঠানিক কাগজপত্র দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা অনেক বড় একটা। আচ্ছা, আপনার সঙ্গে আরো কথা বলবো এটা নিয়ে। তিস্তা নিয়ে কোনো কথাই হবে না। হ্যাঁ, বাংলাদেশে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে মোদি সফর নিয়ে। আপনি তো 20 তারিখে মনে হয় এসছেন, 20 মে বাংলাদেশে এসছেন। আচ্ছা, একটু জানতে চাই আসলে যারা আপনারা বাইরে আছেন, আমেরিকায় আছেন বা প্রবাসী বাংলাদেশি যারা আছেন, তাদের মধ্যে এই মোদি সফর নিয়ে কোনো কথা হয় কিনা, বা আপনারা এই সফরটাকে কিভাবে দেখছেন? বাংলাদেশে অনেকে পেপারের থ্রুতে অনেকে অনেক কিছু জানে, বাট এটা নিয়ে আমাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো রকম এটা খুব আলোচিত না। সবার কাজে নিয়ে বিজি, বিকজ ওইখানে সার্ভাইভ করাটা হচ্ছে আমাদের জন্য, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা যারা এশিয়া থেকে গিয়েছে তাদের জন্য সার্ভাইভ করাটা আসলে বড় ব্যাপার। সো এটা নিয়ে খুব কম কথা হয়, বাট লাইক পিপল আর ওয়ারিড, ওরাও এটা নিয়ে চিন্তা করে মাঝে মাঝে, বাট ওরকম খুব হাইলাইটেড কোনো কিছু না। আচ্ছা, ফেসবুকে কি দেখেন আপনি? নিশ্চয়ই ফেসবুকে, সেখানে কি এসব নিয়ে আলোচনা হয়? বাংলাদেশেও যারা ফ্রেন্ড আপনার যারা আছেন, বা আপনি কোনো কি ইন্ডিয়ান ফ্রেন্ড আছেন? জি, আমাদের এখানে তো ইন্ডিয়ানস, মানে ইন্ডিয়ানস আর এভরিওয়্যার, ওখানে তো অনেক ইন্ডিয়ানস। আমাদের এখানে মানে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস লাইক 80% ইন্ডিয়ানস আর 10% চাইনিজ, আর বাকিরা সবাই মিলে। সো আমরা, হ্যাঁ, ওখানে ইন্ডিয়ান অনেক বেশি। সো আর হচ্ছে এটা এই পলিটিক্যাল ইস্যুসগুলো নিয়ে অনেক সময় আমরা আলোচনা করি যখন আমরা নিজেদের মধ্যে থাকি। আমরা সবাই চাই যে বাংলাদেশে নিয়ে কিছু করতে, বা বাংলাদেশ নিয়ে চিন্তা করতে, বা বাংলাদেশে এসে কিছু করতে, বাট যেটা হয় সেটা হচ্ছে এখানে অপরচুনিটিস কম, ওইখানে অপরচুনিটিস অনেক বেশি। সো এই জন্য অনেকেই চায় না আবার এখানে ব্যাক করতে। আচ্ছা, আবার একটু ফাতেমা আবেদিন নাজমার কাছে ফিরে যাই। ফাতেমা, একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনি তো নিশ্চয়ই ফেসবুকে অ্যাক্টিভ, নিশ্চয়ই দেখেন। হ্যাঁ, একটু জানতে চাই যে ফেসবুকে তরুণদের মধ্যে, যেহেতু তরুণদের নিয়ে কথা বলছে, তরুণরা আসলে এই সফরটাকে কিভাবে দেখছে? বাংলাদেশের তরুণরা কিভাবে দেখছে? বাংলাদেশের তরুণরা যেটা অবজার্ভ করছে, ইন্টারন্যাশনাল ডেস্কে কাজ করার সূত্রে মানে অনেক কিছু দেখতে হয়, তো ওখানে যেটা দেখছে বাংলাদেশের তরুণরা দুভাগ, মানে পলিটিক্যাল আইডিওলজি থেকে একদল খুবই উৎসাহিত, মোদি আসছে, দীর্ঘ 43 বছর পর হচ্ছে আমরা এই স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছি, এটা। আরেক দল হচ্ছে যে তিস্তা পাচ্ছি না, এইটা নিয়েই হচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা করছে। এটা নেগেটিভ পজিটিভ উভয়ই হতে পারে, যে আসলে এটা তো আমাদের একটা বড় দাবি ছিল, এটা যখন উত্থাপিত হচ্ছে না তখন কিন্তু মানে সবাই মোটামুটি একটু আপসেট যে মোদি আসছেন, উনি ক্ষমতায় আসার পরে প্রথমবার এলেন এবং আমরা তিস্তা পাবো না।
অথচ উনি আমাদেরকে অনেকবার প্রত্যাশা দিয়েছিলেন যে তিস্তা নিয়ে আলোচনা হবে, অচিরে এটা সমাধান হবে। তো ফেসবুকেও এই আলোচনাটাই। আর একটা মজার জিনিস বলি আপনাকে, রিসেন্ট কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার এই গতকালকে ছিলেন বাংলাদেশে সীতারাম ইয়েচুরি, ভারতের কমিউনিস্ট পার্টির একজন বিখ্যাত রাজনীতিক, উনি ছিলেন। সমরেশ মজুমদার এসেছিলেন একটা প্রোগ্রামে। তারপর ভারতের নোবেল বিজয়ী, গত বছর যিনি নোবেল পেলেন, কৈলাস সত্যার্থী, ওনারা ছিলেন। মোদি আসছেন 6-7 তারিখে। তারপরে আবার বাংলাদেশ ভারতীয় ক্রিকেট টিম আসছে। ভারত কিন্তু একেবারে কন্টিনিউয়াস, ভারতের সব বিখ্যাত লোকেদেরই বাংলাদেশ সফর হচ্ছে। দিল্লি খুব কাছে চলে এসছে। এটা নিয়ে খুব মজার মজার আলোচনা হচ্ছে যে চোখ খুলেই সবাই দেখবেন যে কম বেশি অনেকেই কৈলাস সত্যার্থীর সাথে সেলফি দিচ্ছে, কেউ সীতারাম ইয়েচুরির সাথে দিচ্ছে, বা সমরেশ মজুমদার ছিলেন একটা অনুষ্ঠানে, সেখানে সমরেশ মজুমদারের সাথে। মোদি আসলেও মোদির সাথে নিশ্চয়ই আমাদের ইয়েরা যারা দেখা করার সুযোগ পাবেন তারাও সেলফি দিবেন বা কোনো করবেন, মোদির বক্তব্য সাথে সাথে টুইট করবেন বা ফেসবুকে লিখবেন। মোটামুটি বেশ ভালো একটা উত্তেজনা দেখা যাচ্ছে, এটা তরুণদের মধ্যে সবচেয়ে বেশি। আচ্ছা, আমি একটা মজার প্রশ্ন জানতে চাই যে তরুণরা মোদির এই আগমনের জন্য বেশি আগ্রহী বা উৎসাহী, নাকি ভারতের ক্রিকেট টিম আসে তাদের জন্য বেশি আগ্রহ নিয়ে বসে আছে? আপনার কি মনে হয়? ক্রিকেট টিম নিয়ে সবচেয়ে বেশি। কারণ পাকিস্তানে হারানোর পর আত্মবিশ্বাসী আমরা বেশি এখন। হ্যাঁ, অবশ্যই পাকিস্তানকে হারানোর পর বাংলাদেশ মানে আমাদের আত্মবিশ্বাসটা একটা বেড়েই গেছে। আর লাস্ট ওয়ার্ল্ড কাপে ভারতের সাথে শেষ খেলাটা নিয়ে আমাদের একটা জেদ বা রোখও কাজ করছে যে আমরা এবার ভারতকে সেই রকম একটা প্রতিশোধ নিব। আচ্ছা সাদের, আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে কার জন্য বেশি অপেক্ষা করেন, মোদির সফর নিয়ে বেশি আগ্রহী নাকি ভারতের ক্রিকেট? অবশ্যই ভারতের ক্রিকেট নিয়ে, বিকজ এই লাস্ট ওয়ার্ল্ড কাপে যে ম্যাচটা আমরা হেরেছি সেটা আসলে আনফেয়ার ছিল। অনেকেই চিন্তা করে ওখানে আনফেয়ার ছিল, সেইটার একটা যদি কোনো সুলাহা করা যায় এখানে যে যদি এই ম্যাচটা জিতে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। দর্শক, মনে হচ্ছে যে তরুণদের আগ্রহের কথা আসলে দুজনই বলতে পারছে যে আসলে মোদি নিয়ে আমরা অবশ্যই আগ্রহী, এবং যে চুক্তিগুলো হবে সেই চুক্তিগুলো নিয়ে আমরা অনেক বেশি আগ্রহী এবং বাংলাদেশের অনেক এগিয়ে যাবে প্রত্যাশা করি। কিন্তু সেই সঙ্গে অবশ্যই ভারতীয় ক্রিকেট টিমের জন্য আমরা অপেক্ষা করছি। তবে মোদির জন্য নিশ্চয়ই আমরা যতটা তাকে স্বাগত জানাবো এবং সাদরে গ্রহণ করব, আতিথেয়তা দেব, মাঠে নিশ্চয়ই ভারতীয় ক্রিকেট টিমকে অতটা আতিথেয়তা আমরা দিব না, কি বলেন? না, এটা তো অবশ্যই, এটা হচ্ছে প্রোটোকলের ব্যাপার, যে প্রোটোকল অনুযায়ী মোদি একটা রাষ্ট্রের এবং ভারতের মতো এত রাষ্ট্রের, বিশ্বের অন্যতম পরাশক্তি রাষ্ট্রের একজন প্রধান, তার জন্য যে প্রোটোকল অনুযায়ী হবে, আতিথেয়তা হবে বা যে আয়োজন হচ্ছে, সেটা অবশ্যই ক্রিকেট টিমের জন্য হবে না, কারণ ক্রিকেট টিমকে তো ধরে দেওয়ার জন্য আমরা বসে আছি। একটা অ্যাডও দেখলাম বিজ্ঞাপন হিসেবে, ব্যাম্বু ইজ অন, এটা ভালো ছিল ওদের মৌকাকে ডিফেন্ড করার জন্য। আচ্ছা ফাতেমা, আপনার কাছে আরেকটা কথা জানতে চাইবো। আপনি যে তরুণদের কথা বলছিলেন বা যে আলোচনা দেখছেন ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে, যোগাযোগ মাধ্যমগুলোতে, সেইখানে মমতা ব্যানার্জিকে আসলে কতটা দায়ী করা হচ্ছে এই চুক্তিগুলো না করার ব্যাপারে, বা তিনি আসলে 5 তারিখে তিনি আসছেন, তাকে কতটা বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করছে, কি মনে হয়? একটা জিনিস কি, আপনি ফেসবুক খেয়াল করলে দেখবেন যে মমতাকে নিয়ে নেগেটিভ ট্রলে ভরে গেছে, নেগেটিভ কমেন্ট, হ্যাঁ, নেগেটিভ বচন, এবং বিভিন্ন গণমাধ্যমে, শুধু যে ফেসবুক তা না, বিভিন্ন গণমাধ্যমে যেসব চলছে, মানে কলাম লেখকরা, তারা সবাই মমতাকে নিয়ে একটা নেগেটিভ, কারণ তার প্রতি প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল। কারণ মমতা নিজেই বলেছিলেন যে বাংলাদেশ তার আরেকটা দেশ, হ্যাঁ, তার খুব কাছের একটা দেশ, তো তার প্রতি প্রত্যাশাটা খুব বেশি ছিল, যার কারণে মমতাকে নিয়ে বিভিন্ন ধরনের কার্টুন বানানো হচ্ছে, পানি দিবে না, পানি আটকে রেখেছেন উনি, এরকম ছবি দেখানো হচ্ছে। মোটামুটি তাকে নিয়ে নেগেটিভ আলোচনায় বেশি চলছে, কারণ তিস্তাটা অনেক বড় একটা প্রত্যাশা ছিল দীর্ঘদিনের। মানে স্থল সীমান্ত চুক্তি আমাদের অনেক বড় প্রাপ্তি হলো, আমি আগেও বলেছি যে স্থল সীমান্ত চুক্তি আমাদের বিশাল একটা প্রাপ্তি, তার সাথে আরো বাণিজ্য চুক্তি হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আগরতলা টু ঢাকা এবং ঢাকা থেকে কলকাতা একটা বিশালই হচ্ছে। এটা হচ্ছে ভারতের জন্য একটা বিশাল পাওয়া, কারণ হচ্ছে আগে আগরতলা থেকে কলকাতা যেতে হলে সরাসরি কোনো বাস সার্ভিস ছিল না, ট্রেন সার্ভিস না, কোনো সার্ভিসই নেই। ওদেরকে হয় প্লেনে যেতে হতো, নয় পুরো ভারত ঘুরে, মানে পুরো বাংলাদেশ সীমান্ত, এখান থেকে যে বেনাপোলের এই সীমান্ত থেকে এদিকটা থেকে কলকাতা কাছে।
ফাতেমা, আপনি থাকেন আমাদের সঙ্গে নিশ্চয়ই, পরে আবার আপনার সঙ্গে কথা বলবো। সাদ মোহাম্মদ, আপনিও থাকেন আমাদের সঙ্গে। আমরা একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর দর্শক, বিরতির পর আবার দেখা হবে এবং আরো অনেক কথা হবে। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নাইট অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে আছেন সাদ মোহাম্মদ, যুক্তরাষ্ট্র প্রবাসী গবেষক। সেই সঙ্গে স্কাইপেও আমরা মাঝে মাঝে বিভিন্ন জনের সঙ্গে কথা বলছি, বিভিন্ন লোকের সঙ্গে আমরা সংযুক্ত হচ্ছি, অনেকের সঙ্গে। এর একটু পরে নিশ্চয় আরো কারোর সাথে সংযুক্ত হতে পারবো। আলোচনার আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়ে কারোর সঙ্গে আমরা স্কাইপেও যোগাযোগ করার চেষ্টা করব। সাদ, একটু জানতে চাই, আপনারা যারা প্রবাসে পড়াশোনা করছেন, কাজ করছেন, কিছুদিন আগে আমরা এখানে ইয়াং নাইট একটা অনুষ্ঠানে আমরা কথা বলেছিলাম একজনের সঙ্গে। তিনি বুয়েটের স্টুডেন্ট। তার একটা অভিযোগ ছিল মেধা পাচার নিয়ে। তারা চেষ্টা করছেন যে যারা বিদেশে যাচ্ছেন, আপনাদের মতো পড়াশোনা করছেন, গবেষণা করছেন, একটা সময় তারা আর দেশে আসতে চান না। ফলে আসলে এত কষ্ট বাংলাদেশে আপনাদের পেছনে বা যারা পড়াশোনা করছে তাদের পেছনে অনেক বিনিয়োগ আছে বাংলাদেশের মানুষের। সেই বলছেন যে বাংলাদেশ আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শেষ পর্যন্ত গিয়ে। আসলে কি তাই? বাংলাদেশের যারা বিদেশে আপনারা আছেন তারা কি আসতে চান না দেশে? প্রথম সবাই হয়তোবা চায় না, বা প্রথম যে বলে যে কালচারাল শক, সেটার সময় অনেকে চায় যে আচ্ছা ঠিক আছে বাংলাদেশ ভালো ছিল, বা বাংলাদেশে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে। বাট আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ওরা, আমি মনে করি যে বাংলাদেশে অবশ্যই এফেক্টেড হচ্ছে। বিকজ মানে যারা বাংলাদেশে একটা জিনিস যেটা সবাই এখানে পায় না, সেটা হচ্ছে রিসোর্স। আপনি কোনো রিসার্চ করতে চাচ্ছেন বা আপনি কিছু করতে চাচ্ছেন, আপনার নিজের কোনো আইডিয়া চাচ্ছেন, সেটা হয়তো বা ওরা ওইখানে গিয়ে পাচ্ছে জিনিসটা, ওই অপরচুনিটিটা পাচ্ছে, ওই রিসোর্সটা পাচ্ছে। কিন্তু এইখানে যে জিনিসটা পাচ্ছে না সেটা হচ্ছে যে এই রিসোর্সের অপরচুনিটিসটা, কারণ ওই ফিল্ডটা এত বড় ওইখানে, এইটা এখানে তারা করতে পারছে না। সো যখন ওরা ওইখানে গিয়ে দেখে যে না এটা করা সম্ভব, এটা পসিবল আমাকে দিয়ে, নিজেকে নতুন করে ডিসকভার করে ওখানে গিয়ে, তো তখন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দেখা যায় যে আর এই যে অ্যাট্রাকশনটা থাকে বাংলাদেশে বা দিয়ে, বাট তারপর স্টিল দেখা যায় যে লেটার অন ওরা গিয়ে কিছু এখানে এসে করতে চায়, যে এখানে একটা নিচে বাংলাদেশে কিছু করব, বাংলাদেশের মানুষদের জন্য কিছু করব। তাহলে তো বাংলাদেশ দুভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদম হচ্ছে মেধা পাচার, আপনাদের মতো মেধাবী যারা আছেন তারাও চলে যাচ্ছেন, আর একটা মানব পাচার, যারা আসলে ভালো দেশের স্বপ্ন বা আরো ভালো কিছু করার জন্য অবৈধ পথে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। দুভাবেই তো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপায় কি আসলে? এই যে আপনার যারা বিদেশে পড়তে যাচ্ছে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার কোন উপায় কি? আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের এডুকেশন লেভেলটা চেঞ্জ করতে হবে, সিস্টেমটা চেঞ্জ করতে হবে। বিকজ আমাদের এক্সপেরিমেন্ট বেস সবকিছু কম। আমাদের হচ্ছে গডবাধা কিছু সিলেবাস আছে, ওইটাই ইয়ার্স আফটার ইয়ার্স আপনার ওইটাই পড়ানো হচ্ছে, ওইটা নিয়ে পড়াশোনা করছে সবাই। কোনো নতুন নাই, কোনো এক্সপেরিমেন্ট বেস কোনো সিস্টেম নেই। যদি স্কুল লেভেল থেকেই যদি আমাদের এটা থাকতো যে তোমার এক্সপেরিমেন্ট বেসড বা লাইক আমরা নতুন কিছু শেখানো হতো, ইন্টারেক্টিভ লার্নিং যেটা বলে, সেটা যদি থাকতো তাহলে হয়তো বা আরো অনেক প্রতিভা বাংলাদেশে পেত। তখন ওই যে গিয়ে নতুন করে যে ডিসকভার করতো, নতুন করে জানতে মানুষ নিজেকে, ওই জিনিসটা ওইখানে গিয়ে হবে না। সো এইখানে যে ইয়েটা আবার তারা এখানে আসবে, বাংলাদেশে ফেরত আসবে, বা হয়তো বা ওই যাওয়ার প্ল্যানটাই থাকবে না। যে আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আজকে যেসব অনলাইন পত্রিকা আছে তাদের বড় একটি প্রধান যে শিরোনামগুলো আছে, তার একটি শিরোনাম হচ্ছে যে বাজেট অধিবেশন শুরু হয়ে গেছে, 4 তারিখে বাজেট দিচ্ছে। 2015-16 সালে যে বাজেট দিচ্ছে, বিশাল একটি বাজেট আসবে। আপনার যারা লেখাপড়া করছেন, যারা বাইরে লেখাপড়া করছেন, আপনাদের কোনো পরামর্শ আছে যে কি ধরনের বাজেট হলে বা কোন খাতে বাজেট টাকা পয়সা বেশি দিলে আরো বেশি বাংলাদেশের জন্য উপকার হতো আপনাদের দৃষ্টিতে? আমি মানে লাইক তরুণদের দৃষ্টিতে যদি বলি, তাহলে বলি যে আমাদের ল্যাবের ফ্যাসিলিটিস, প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ল্যাব ফ্যাসিলিটিস, এটা পাবলিক ইউনিভার্সিটি তো অনেক ভালো ফ্যাসিলিটিস থাকে এবং অনেক এনরিচ থাকে বিকজ ওদের গভর্নমেন্ট ফান্ডেড। বাট প্রাইভেট ভার্সিটি যেগুলো খুব ছোট ছোট ল্যাব থাকে, এইসব মানে খুব কাজ করার খুব স্পেসটা খুব কম। অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ আমরা বলছি, ডিজিটাল বাংলাদেশ যেটা বলছি আমরা। সো ওই জিনিসগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি, ওই সিস্টেমগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি, বা আমাদের যে ট্রাফিক জ্যাম এই যে এই সময়গুলো যদি আমরা সেভ করতে পারি, মানুষের লাইফটা আরো বেটার হতো, আরো ইজি হতো আমাদের জন্য। আচ্ছা, ট্রাফিক জ্যামটা কি এই বাংলাদেশের মানে ভাবমূর্তি খারাপ করার জন্য অন্যতম কারণ? আমি সবার কথা বলতে পারবো না, বাট আমার জন্য যেটা ছিল যে ট্রাফিক জ্যামটা, স্কুল ভার্সিটি যাওয়া আসা, এটা খুব টাইম কনজিউমিং। আপনি
2 ঘন্টা লাগতো যেতে, 2 ঘন্টা লাগতো আসতে। সো এইখানেই আপনার সব মোস্ট অফ দ্য টাইম চলে যাচ্ছে। সো আপনি বাসায় গিয়ে যে চিন্তা করবেন বা ভার্সিটি এসে যে চিন্তা করবেন না আমার কিছু, বিকজ আপনি যখন চিন্তা করবেন, চিন্তা করার সময়টা ওই সময়টা নষ্ট হয়ে যায়। আচ্ছা, ওখানে কি একটা ট্রাফিক জ্যাম নেই? না, একদমই ট্রাফিক জ্যাম নেই বলতে গেলে, সিটিতে তো নেই। আপনি জাস্ট লাইক আপনি 15 মিনিটস আগে আপনি যদি রওনা দেন তাহলে মোস্ট অফ দ্য লাইক আপনি 10 মাইলসে চলে যাবেন। আচ্ছা, আপনার কি মনে হয় এই ট্রাফিক জ্যামের নিয়ে কথা বলছিলাম, যে ট্রাফিক জ্যামটা কি বাংলাদেশে এই রাস্তার কম হওয়ার কারণে, নাকি আসলে যারা চালক আছে, যারা আমরা গাড়ি চালাই, তাদের হচ্ছে অসতর্কতা, বা গাড়ি যারা চালায় তাদের অসতর্ক কি, মানে তাদের অপশনস নেই, তারা হয়তো এইভাবে চালায়। বিকজ আপনি 2 ঘন্টা ধরে জ্যামে বসে আছেন, তখন সিগন্যাল যখন ছাড়ে সবাই চায় সবাই আগে যেতে, সো তাদের কোনো অপশন নেই। বাট আমার যেটা মনে হয় যে আপনার পপুলেশন এত বেশি, আর তার তুলনায় গাড়ি ভেহিকলসগুলো আরো বেশি। পপুলেশন যত বেশি, তার মানে এক একটা বাড়িতে 3-4টা করে গাড়ি। আপনারা যা বিদেশে, তারা কেন শুধুমাত্র ঢাকাতে আসবেন, কেন দেশের বাইরে, দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে না? সেখানে ট্রাফিক জ্যামে সেরকম ঝামেলা। হ্যাঁ, সেরকম নাই। বাট আপনার ওই যে রিসোর্স, যেখানে আপনি সবচেয়ে বেস্ট রিসোর্সটা পাচ্ছেন, সেই যে সবচেয়ে ভালো এডুকেশনটা পাবেন, সেটা তো ঢাকা অ্যাকচুয়ালি। আচ্ছা, সো সেই জন্য সবাই ঢাকামুখী, এবং ঢাকার তো আপনার চাকরিজীবী যাই বলেন না কেন সবকিছু এখানে বেশি। আচ্ছা, আপনার কি দেশে আসার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, যেমন আমি এই যে এখন যে রিসার্চটা করতেছি, আমার মানে চিন্তা ভাবনা আছে যে আমি অলরেডি আমার অ্যাডভাইজারকে জানিয়েছি যে আমি এটা বাংলাদেশে একটা করতে চাই। বিকজ আপনি তখন যে আমাদের যে প্ল্যানটা, সেটা হচ্ছে যে আপনি এই পোর্টেবল আইসিটা দিয়ে, যে আপনি এখন মানুষ ইন্ডিয়া যায়, এখন মানুষ থাইল্যান্ড যায় এই চেক আপ করাতে, সেটা তখন আর আপনার ওখানে যেতে হবে না। আপনি জাস্ট বাসায় ওই জিনিসটা, ওই ফ্যাসিলিটি, এবং সেম ডক্টর ওই কলকাতা থেকে ওই ডক্টরই আপনাকে চেক আপ করবে আপনার বাসায় বসে। আচ্ছা, থ্রু ওই ডিভাইসটা। আচ্ছা, আরেকটা খবর, বেশ এই কয়েকদিন ধরে বাংলাদেশের অনেকে, বিশেষ করে তরুণরা যারা ফেসবুক এবং ব্লগে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে সাংবাদিক অঞ্জনরা একটি স্ট্যাটাস দিয়েছিল মুক্তিযুদ্ধ নিয়ে, যে মুক্তিযুদ্ধে ভারতের 4000 মতো সৈনিক প্রাণ দিয়েছিলেন আমাদের মুক্তিযুদ্ধের সময়, তাদের সম্মান জানানো, আমরা সম্মান জানাচ্ছি না। সেই স্ট্যাটাসটি দেওয়ার পরে গোলাম আজমের ছেলে, তিনি আবার একটি পাল্টা স্ট্যাটাস দিয়েছেন, এবং তিনি তাকে দালাল বলেছেন, এবং সেই সঙ্গে বলেছেন যে বাংলাদেশে এত সৈনিকও মরেনি, এবং 30 লক্ষ যে আমরা শহীদের কথা বলছি তারাও মারা যায়নি। এটি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। তবে আমরা একটি রিপোর্ট আছে আমাদের, সাব্বির আহমেদ করেছেন, আমরা মনে হয় সেই রিপোর্টটা আগে দেখি, তারপরে এটি নিয়ে আলোচনা করা যাবে। ৭১-এর মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর 4000 সেনা সদস্য শহীদ হয়েছিলেন। 28 মে ফেসবুকে এমন মন্তব্য করে তাদের সম্মানে স্মারকস্তম্ভ তৈরির দাবি জানান মুক্তিযোদ্ধা কমরেড প্রসাদ রায়ের সন্তান সাংবাদিক অঞ্জন রায়। তার এই বক্তব্যকে আক্রমণ করে 29 মে রাজাকার প্রধান গোলাম আজমের সন্তান আব্দুল্লাহিল আজমি তাকে ভারতের দালাল বলে আখ্যায়িত করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও অধ্যত্বপূর্ণ বক্তব্য রাখেন। আমাকে যখন কেউ পাবলিক প্রোফাইলে ব্যক্তিগত এমন আক্রমণের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক অঞ্জন রায়। যারা বাংলাদেশ রাষ্ট্রটির অস্তিত্বের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে করতে এতদিন এসেছেন, যে দর্শন, সেই দর্শন থেকে এই ধরনের কথা আসাটা স্বাভাবিক। কিন্তু আমি আবারও বলবো যে আমার লেখায় কিন্তু আমি কখনোই জনাব গোলাম আজম, যুদ্ধাপরাধীদের শিরোমণি, তিনি যে রাজনীতি করতেন সেই রাজনৈতিক দল বা তার পুত্র জনাব আজমি সম্পর্কে একটি অক্ষরও লিখিনি। সাবেক সেনা কর্মকর্তা ও রাজাকার পুত্র আব্দুল্লাহিল আজমির এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মনে করেন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। সে বাংলাদেশকে একটা পাকিস্তানি আদলে একটা পাকিস্তান আর্মি তৈরি করবে, সেই রকম একটা পরিকল্পনা যে নিয়েছিল আমরা খবর পেয়েছি। সেই বিষয়গুলো তদন্ত করে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে তার বিচার হওয়া উচিত। সরকারকে নিশ্চিত করতে হবে কোনোভাবে এই রাজাকারের বাচ্চারা যেন কোনোভাবে যেন আমাদের সরকারের কোনো সুযোগ সুবিধা নিতে না পারে, এই বাংলাদেশ রাষ্ট্রকে যেন কোনোভাবে তারা ব্যবহার করতে না পারে। রাজাকারের ছেলে রাজাকারী কথা বলবে, সে মুক্তিযুদ্ধ দেখেনি। তার বাবা যেমনি আমার মা বোনকে ইজ্জত লুণ্ঠন করেছে, আজকে আইএসআইয়ের পক্ষে হয়ে এই আজমি আমার দাদাকে এই কথাগুলো বলে উত্তেজিত করতেছে। শুধু তারাই নন, এ নিয়ে ফেসবুকেও তীব্র সমালোচনা করেছেন অনেকে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখলাম, এবং এই ব্যাপারে কথা বলার জন্য আমরা আজকে অঞ্জন রায়ের সঙ্গে স্কাইপে চেষ্টা করছি যোগাযোগ করার জন্য। সংযোগ স্থাপন হলে আমরা তার সঙ্গে কথা বলবো। এই যে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক দেশের বাইরে, আমরা যুক্ত হয়েছে অঞ্জন রায়ের সাথে। অঞ্জন রায়, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে?
আমাকে শুনতে পাচ্ছেন? আমরা এখন আসলে অডিওর জন্য অপেক্ষা, সব শব্দ শুনতে পাচ্ছি না আমি এখনো। আচ্ছা, আমরা চেষ্টা করছি, এর মধ্যে আপনার সাথে একটু জানতে চাই যে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন, এই বিদেশ বা আপনারা প্রবাসী যারা আছেন তাদের এই ব্যাপারটা কিভাবে দেখছেন আপনারা? আমরা তো ফেসবুকে সবসময় দেখি যে এরকম মানে কনভারসেশন হয়, কেউ এটা নিয়ে কথা বলে, কেউ তার বিপক্ষে কথা বলে। সো সবার একটা বিরূপ আইডিয়া থাকে এটা, অনেকেই কথা বলতে চায় না এইসব নিয়ে, যারা আছেন না আপনার যে যুদ্ধপরাধী কথা বা। সো এক একজনের এক এক ধরনের মতামত থাকে এটা নিয়ে, যে আসলে তারা কতটুকু চিন্তা ভাবনা করছে দেশকে নিয়ে। বাট লাইক আমি যেটা আগে বলেছি, সবাই খুব মানে নিজের ওইখানে আমাদের জন্য আর কি নিজে রান্না করা, কেউ ওইখানে নিজে কখনো, আমি যেরকম নিজে কখনো নিজে রান্না করে খাইনি, আমি নিজে কখনো কোনো কিছু গুছিয়ে এনে সেখানে গিয়ে আমি একা থাকি। সো সবকিছু তখন অন্যরকম, সবকিছু অন্যভাবে দেখতে হয়। সো এইসবের জন্য সময় বের করে করাটা, খুব চিন্তা ভাবনা করাটা খুব কম সময় পাই আমরা। সো সবাই এতটা বিজি থাকে ওখানে নিজেকে নিয়ে বা সার্ভাইভ করা নিয়ে। কিন্তু দেশের বাইরে তো আমরা তো প্রত্যাশা করি আপনাদের কাছে যে নিশ্চয়ই দেশ নিয়ে আরো বেশি চিন্তা করবেন, মুক্তিযুদ্ধ নিয়েও আপনারা আপনাদের যে অনলাইন নিশ্চয়ই কোনো না কোনো ফেসবুকে বসেন, কোনো না কোনো অনলাইন দেখেন, ফেসবুকে কি দেখছেন বা এই যে মুভমেন্টটা বা তরুণদের অবস্থান কি দেখছেন মুক্তিযুদ্ধের পক্ষে? সবাই আমি যাদেরকে চিনি, আমি মোস্ট অফ দ্য পিপল আর লাইক আপনার তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, বাট তার মধ্যেও আপনার কিছু কিছু থাকে যে যেটা তারা নিজেদের বক্তব্য তারা বলে যে না আসলে 30 লক্ষ মানুষ মারা যায়নি, আসলে এই জিনিসটা এরকম ছিল না, আসলে এই জিনিসটা অনেকে এখনো মনে করে যে না পাকিস্তান এক্সিস্ট ইন বাংলাদেশ, এখনো তারা তার পক্ষে কথা বলে। সো ইভেন পাকিস্তান ক্রিকেট টিম আসলে তারা তাদেরকে সাপোর্ট করে। খারাপ লাগে? হ্যাঁ, তখন তো অবশ্যই খারাপ লাগে, বিকজ মানে আমি যেটা জানি যে মানুষ আসলে এখনো মানে আছে না কোনো কিছু জানতে হবে, মানে আপনাকে জিনিস নিয়ে পড়তে হবে, জিনিস জানতে হবে। সো এখন মানুষ যে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে এটা এরকম হয়েছে, কেউ বললো ওইটাই বিশ্বাস করে। আচ্ছা, সো এখন এই জিনিসটা অনেক বেশি। সো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আরো জিনিসটা নিয়ে আরো পড়তে হবে, আরো জিনিসটা স্টাডি করতে হবে যে আসলে কি হয়েছিল, অ্যাকচুয়ালি কি হয়েছিল এখানে। সাদ মাহমুদ, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি অনেক কষ্ট করে এত রাতে আমাদের স্টুডিওতে এসেছেন। এবং দর্শক যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখলেন, পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। এবং অনুষ্ঠান শেষ হওয়ার আগে একটু প্রত্যাশা করছি যে যেমনটা বলছিল, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আরো বেশি পড়াশোনা করতে হবে, আরো বেশি এই বিষয়টি নিয়ে অনুভব করতে হবে এবং অপপ্রচার থেকে দূরে থাকতে হবে। ভালো থাকবেন আপনারা।